সো আমরা 4 নম্বর অঙ্ক শুরু করব আগের নিয়মেই। শুধু একটু মনোযোগী হতে হবে আর আগের নিয়মগুলো একটু মনে রাখতে হবে, এই এতটুকুই, আর কিছু না। প্রথমে স্পেশাল পয়েন্ট দিছিল ইস্যুয়েন্স অফ ডিবেঞ্চার, এই কথা বলছিল, ওইটা আমার দরকার নাই। আমরা পড়বো কোন জায়গা থেকে? এইখান থেকে, দ্য ফলোয়িং আর দ্য ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড এস লিমিটেড দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে? লায়াবিলিটিস পাশে দেওয়া আছে এইচ লিমিটেড এস লিমিটেড, অ্যাসেট দিকেও এইচ আর এস দেওয়া আছে আলাদা করে। তো এই পুরো অঙ্ক পড়ে আমরা কয়টা তথ্য বের করব বলছিলাম? কয়টা প্রশ্নের উত্তর বের করব? আমরা কয়টা প্রশ্নের উত্তর বের করব? সবাই একটু কোঅপারেশন করবেন। স্যার তিনটা। দীপুর কি হয়েছে? ইন্টারনেট নাই। যাই হোক, আমরা শুরু করি। সবাই কথা বলবেন, ঠিক আছে? প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে উত্তর দিবেন। আমাদের এখানে তিনটা প্রশ্নের উত্তর খুঁজে বের করে তারপরে আমরা অঙ্ক শুরু করব। তো তিনটা প্রশ্নে কি কি ছিল? যে এইচ লিমিটেড শেয়ার কিনে, এটা তো কমন কথা। এখন কতগুলো শেয়ার কেনে, এটা 1 নাম্বার। কত তারিখে কেনে, এটা 2 নাম্বার। আর কত টাকা দিয়ে কেনে, এটা 3 নাম্বার। এই তিনটা প্রশ্নের উত্তর খুঁজে বের করে দেন আমরা অঙ্ক করা শুরু করব। তো এখানে প্রথমে বলছে শেয়ার ক্যাপিটাল 100 টাকা করে। এইচের ঘরে 4 লাখ, এসের ঘরে 2 লাখ। জেনারেল রিজার্ভ শুধুমাত্র এইচের ঘরে, এসের ঘরে নাই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শুধুমাত্র এইচের ঘরে, এসের ঘরে নাই। ট্রেড ক্রেডিটর্স দেখেন দুইজনের ঘরেই আছে। তার নিচে কি আছে? যে 6% ডিবেঞ্চার শুধুমাত্র এসের ঘরে। ডান দিকে ফিক্সড অ্যাসেট দুইজনের ঘরে, স্টক ইন ট্রেড দুইজনের ঘরে, ডেপ্টর দুইজনের ঘরে। 6% ডিবেঞ্চার শুধুমাত্র কার ঘরে? এইচের ঘরে। এরপরে যে কথাটা বলছে এই জায়গাটা খেয়াল করেন, এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড অ্যাট পার শেয়ার ইন এস লিমিটেড 1500 @ 80 টাকা করে। আমার কথা ছিল এইচ যে শেয়ার কিনছে, কতগুলো কিনছে? এখান থেকে পড়ে কি বোঝা যায় কতগুলো কিনছে? কথা বলবেন সবাই। হ্যাঁ ভাইয়া, 1500 শেয়ার কিনছে 80 টাকা পনেরোশো করে। শেয়ার কিনছে। কত তারিখে? তারিখ দেওয়া নাই। কত টাকা দিয়ে কিনছে? টাকাটা হচ্ছে এই যে 1,20,000 টাকা। কত টাকা? ঠিক আছে, মানে এই 1500 গুণ 80 টাকা করে দিলেই 120 টাকা, 1,20,000 টাকা, 1,20,000 টাকা পাওয়া যায়। ওকে। এরপরে ক্যাশ অ্যাট ব্যাংক দুইজনের ঘরে আছে। এরপরে বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে কার ঘরে? এইসের ঘরে না এসের ঘরে? এসের ঘরে। এসের ঘরে। তো এইটা কি লাস্ট? এটা কি লস নাকি লাভ? ওটা লস এটা স্যার। এটা লস। আর লায়াবিলিটিস দিকে থাকলে সেটা হচ্ছে লাইসেন্স ঘরে থাকলে এটা প্রফিট। প্রফিট, রাইট। তাহলে এখানে এসের লস এই 80,000 টাকা কোন তারিখে? এই যে ব্যালেন্স শিটটা যে তারিখ, সেই তারিখে, অবশ্যই ডিসেম্বর 31 তারিখ। ঠিক আছে। এবার নিচে আমি যেহেতু প্রশ্নের উত্তর পাইছি দুইটা, 1500 শেয়ার কিনছে 1,20,000 টাকা দিয়ে, কবে কিনছে এটা এখনো পাই নাই। এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার অন 1 জুলাই 2013। এইচ লিমিটেড 2013 সালের জানুয়ারি 1 তারিখে শেয়ারটা কিনেছে। ঠিক আছে। এই সরি, 1 জুলাই, তার মানে জুলাইয়ের 1 তারিখে শেয়ার কিনেছে, মানে বছরের মাঝামাঝি সময়। দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড শোড এ ডেবিট ব্যালেন্স 1 লক্ষ টাকা অন 1 জানুয়ারি 2013। ট্রেড ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইনক্লুড 10,000 টাকা, ইত্যাদি 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 কথা এখানে বলছে। ইত্যাদি কথা আমাদের দেখা দরকার নাই। আমরা কি দেখবো? যে রিকোয়ারমেন্ট চেয়েছে কি? প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স, এটা উপরেই বলা থাকতো, আজকে নিচে বলা আছে, কোনো সমস্যা নাই। এখন সর্বপ্রথম কাজটা কি আমাদের? ওয়ার্কিং করা। যেহেতু আমরা তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমরা অঙ্ক শুরু করতে পারবো। তাহলে প্রথম ওয়ার্কিং এর নাম কি ছিল? ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। কি ছিল? কথা বলতে হবে কিন্তু। এর ক্যালকুলেশন হোল্ডিং অফ রেশিও। হোল্ডিং। হ্যাঁ, হোল্ডিং রেশিও। তাহলে হোল্ডিং রেশিও বের করতে গেলে আমি প্রথমে এইচ লিমিটেড ইস টু কি লিখবো? এস লিমিটেড লিখবো। তাহলে এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড লিখে সর্বপ্রথম আমি কার শেয়ার সংখ্যা বের করব? ব্র্যাকেটে এস এর শেয়ারের সংখ্যা বের করবো, তাই তো?
তাহলে হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছিলাম এস এর ক্যাপিটাল ছিল 2 লক্ষ টাকা, এক একটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা করে। তাহলে 2 লক্ষ টাকাকে যদি 100 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে শেয়ারের সংখ্যা পাবো না? জি ভাইয়া। তাহলে 2000 শেয়ার পাওয়া যায়। তাহলে দেখেন এই হেয়ার দিয়ে লেখা আছে নাম্বার অফ শেয়ার ফর এস লিমিটেড ইকুয়াল টু 2 লক্ষ/100 ইকুয়াল টু 2000 শেয়ার। এই 2000 থেকে এই যে এইচ ইস টু এস লিখছি, এটা কেন লিখছি? এখানে শেয়ার সংখ্যা বসাবো। এইচ কতগুলো কিনলো? ওই যে তিনটা প্রশ্ন উত্তর প্রথমটা লিখে এসেছে কতগুলো শেয়ার কিনছে। 1500। তাহলে এইখানে আমি ভাই এই ক্লাস কি শুরু করে দিছেন? কি মনে হচ্ছে? ভাই অনেকদিন অ্যাবসেন্ট আমি, তাই আর কি। না, আমার কথা শুনে কি মনে হচ্ছে ক্লাস শুরু করছি নাকি না? জি ভাই, শুরু করছেন। তাই এটা কি প্রথম থেকে শুরু করছেন না মাঝের বাকি ছিল, এটাই শুনতে চাচ্ছিলাম আমি। এই যে ওয়ার্কিং অন করতেছি, তুমি আগে মনে হয় কেবলমাত্র ঢুকছো মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, কেবলই জয়েন হয়েছে। তাহলে আগে একটু শোনো, দেখবা তুমি বুঝতে পারবা যে কি করতেছি। ওয়ার্কিং অন করতেছি কেবলমাত্র, ঠিক আছে? আমরা এই 4 নাম্বার অঙ্কের ওয়ার্কিং অন দিয়ে শুরু করলাম। আচ্ছা। তাহলে এখানে ওয়ার্কিং অনে আমরা ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড, তো আমরা সর্বদা যেরকম করে থাকি এস এর শেয়ার সংখ্যা আগে বের করে নিয়ে থাকি। এখানেও আমরা 2 লক্ষ টাকা ছিল এস এর, সেখান থেকে 100 দ্বারা ভাগ দিয়ে আমি 2000 শেয়ার সংখ্যা বের করে নিলাম। এই 2000 থেকে এইচ কিনে নিয়েছিল কতগুলো? 1500 শেয়ার। এই যে আমি হলুদ কালার দেওয়া ছিল, 1500 শেয়ার কিনছিলাম। কতগুলো শেয়ার কিনছিলাম? 1500। তাহলে এস এর কাছে থাকলো কতগুলো? 2000 শেয়ার থেকে যদি 1500 বিক্রি করে দেয়া হয় তাহলে 500 থাকবে। তাহলে আমি দেখাই দিব 2000 মাইনাস 1500। কি দেখাবো? 2000 মাইনাস 1500। তাহলে মনে হয় কত হলো? 1500 ইস টু 500। 1500 ইস টু কত? 500। তার মানে 3:1। এর রেশিও নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? না প্রত্যেকটা ভাইয়া। অঙ্কে একই কাজ, চেঞ্জ কিছুই নাই। 2 নম্বর অঙ্কের ওয়ার্কিং এর নাম কি? ক্যালকুলেশন বলেন। ওয়ার্কিং আটটা কি কারেন্ট ইয়ার মুখস্থ হয়েছে? প্রফিট আর লস। ওয়ার্কিং আটটা কি পরপর মুখস্থ হয়েছে? জি ভাইয়া। ওকে। 2 নম্বর ওয়ার্কিং নাম ছিল ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট অফ বিগ লস। তো কারেন্ট ইয়ার প্রফিট বা লস বের করার জন্য কি বলেছিলাম? অঙ্কে যদি সরাসরি কারেন্ট ইয়ার প্রফিট বা লস দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, তাহলে সেটাই হচ্ছে 2 নম্বর ওয়ার্কিং এর অ্যান্সার। কিন্তু যদি আমার সরাসরি কারেন্ট ইয়ার প্রফিট বা লস দেওয়া না থাকে তাহলে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? এইটার উদাহরণ দিছিলাম। কি রকম ভাবে বলছিলাম যে বছরের শুরুতে কত টাকা লাভ লস আছে সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। আমি তো 2 নম্বর করতে ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট অফ লস কার জন্য? এস এর জন্য না এইচ এর জন্য? এস এর জন্য। তাহলে বছরের শুরুতে এস এর কয় টাকা লাভ ছিল বা লস ছিল, আর বছরের শেষে এস এর কত টাকা লাভ বা লসের ব্যালেন্স আছে, এই দুটো আমরা তুলনা করে বের করব। গতদিন কিন্তু এই জিনিসটা আমি বোঝাইছিলাম খুব সুন্দরভাবে। এখন আমি সেই জায়গাটায় যাব, যে এই অঙ্কে যাব। আমাকে বলতে হবে আপনাদের যে বছরের শুরুতে এস এর কয় টাকা লাভ লস ছিল আর বছরের শেষে কয় টাকা লাভ লস ছিল। কে বলবেন? বলেন। দীপক বলেন, দীপক ভট্টাচার্য হ্যাঁ স্যার। বলেন। এস লিমিটেডের বছরের শুরু বছরের শুরুতে কয় টাকা লাভ লস ছিল? স্যার, বছরের শুরুতে ছিল 1 লক্ষ টাকা স্যার, লস ছিল, ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে। রাইট। এই যে এখন নিচে এর সবাই একটু এ- খেয়াল করেন, এই যে নিচে যে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড শোড এ ডেবিট ব্যালেন্স অফ টাকা 1 লক্ষ অন 1 জানুয়ারি 2013। 2013 সালের জানুয়ারি 1 তারিখে ডেবিট ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকা, মানে লসের ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকা। এটাই দীপক বলছে। সবাই কি বুঝছেন যে এখানে বছরের শুরুতে 1 লক্ষ টাকা লস ছিল? জি ভাইয়া। যদি ডেবিট ব্যালেন্স না থেকে ওখানে ক্রেডিট ব্যালেন্স লেখা থাকতো তার মানে ওইটা ছিল প্রফিট। ওটা কি ছিল? প্রফিট। আপনাদের যেটা হোমওয়ার্ক দিয়েছি সেইখানে দেখবেন শুধুমাত্র যদি এরকম লেখা থাকে শোড এ ব্যালেন্স টাকা 1 লক্ষ, মানে ডেবিটও বলা নেই ক্রেডিটও বলা নেই, তাহলে কি ধরবেন? ডেবিট ধরবেন না ক্রেডিট ধরবেন? আমি আবারও বলতেছি, এই যে কথাটা বলা আছে এই জায়গাটাতে শুধু ডেবিট বা ক্রেডিট কি যদি বলা না থাকে তাহলে কি হবে? ডেবিট হলে লস, ক্রেডিট হলে প্রফিট, কিন্তু ডেবিট ক্রেডিট কিছু না থাকলে কি হবে?
কিছু না থাকলে প্রফিট হবে ভাইয়া? প্রফিট হবে, এক্স্যাক্টলি, তার মানে ক্রেডিট ব্যালেন্স হবে, ঠিক আছে? জি ভাইয়া। কারণ আমরা সর্বদা জানি যে প্লাস এবং মাইনাস যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা হচ্ছে প্লাস চিহ্ন, তাই তো? জি ভাইয়া। ওকে, দীপক ভাই এবার শেষ করেন। তাহলে বছরের শেষে কয় টাকা লাভ লস ছিল এসের? স্যার এস এর লস হয়েছে স্যার, বছরের শেষে এসে স্যার 80,000 টাকা লস আছে, তার মানে স্যার রাইট, এই বছরে 20,000 টাকা লাভ হয়ে গেছে। রাইট। তাহলে বছরের শুরুতে 1 লক্ষ টাকা লস দিয়ে বছর শুরু করছিল, আর বছর যখন শেষ করছে তখন তার লসের ব্যালেন্স গিয়ে দাঁড়াইছে 80,000 টাকা। তাহলে লস যখন বছর শুরু করছে তখন ছিল 1 লাখ, আর যখন বছর শেষ করছে তখন ওই লসটা কমে গিয়ে হয়েছে 80,000। তাহলে আমার এই বছরে লস কমলো কত? 20,000। রাইট, অন্যরা কি বুঝতেছেন কথা? এখানে জান্নাত আর হচ্ছে দীপক ছাড়াও আরো 6 জন আছেন। তো আশা করব সবাই কথা বলবেন, কারণ কথা না বললে আমি আসলে বুঝতেছি না যে আপনারা কে বুঝতেছেন আর কে বুঝতেছেন না। যে পার্থ গেল কই? পার্থর নেট চলে গেছে। আচ্ছা, যাক, অন্যরা আচ্ছা কেউ। ভাই, আপনি করেন, টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বছর যখন শুরু করেছিলাম তখন 1 লক্ষ টাকা লস ছিল, আর বছর যখন শেষ করলাম তখন 80,000 টাকা লস গিয়ে দাঁড়াইছে। তার মানে আমার এই বছরে লস কমছে 20,000 টাকা। কিভাবে 20,000 বের করলাম? বছরের শুরুর 1 লাখ টাকা থেকে যদি 80,000 মাইনাস করা হয় তাহলে এর ব্যবধান হয় 20,000 টাকা। তাহলে লস 20,000 কেন কমলো? কারণ প্রফিট হয়েছে, প্রফিট হলেই লসটা কমে। তাহলে কারেন্ট হুম। ইয়ার প্রফিট আমি পেয়ে যাচ্ছি কত? 20,000 টাকা। তার মানে 1 লক্ষ টাকা থেকে 80,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে আমি এই কথাটাই লিখবো এখানে, যে লস অন 1/1/2013 1 লক্ষ টাকা, লেস করব লস অন 31/12/2013 80,000 টাকা। ওই ব্যবধানটাই হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। 1 লক্ষ টাকা থেকে 80,000 মাইনাস করলে 20,000 টাকা। এটাই কারেন্ট ইয়ার প্রফিট, যেটা আগের দিনও সেম ছিল, একই রকম ভাবে ছিল না দীপক ভাই? হ্যাঁ স্যার। ওকে, এবং হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটাও একই রকম ভাবেই হয়তো পাবেন। 3 নম্বর ওয়ার্কিং এর নাম ছিল ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট অবলিক লস। তো ক্যাপিটাল প্রফিট বা লসের কথা কি বলেছিলাম? যে শেয়ার ক্রয় করছিল যে তারিখে, তার আগে যত লাভ লস সেটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা লস। আর পরের গুলো হচ্ছে রেভিনিউ প্রফিট বা লস। এটা প্রত্যেকটা অঙ্কেই বলে আসতেছে, আজকে পঞ্চম অঙ্ক যেহেতু 5টা অঙ্ক করতেছি, তার মানে বুঝতেই পারতেছেন তাই না? জি এগুলো ভাইয়া। সবই আগে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে শেয়ারটা কিনেছে কবে। এইটা ছিল 2 নাম্বার উত্তর প্রশ্ন। ওই যে 3টা প্রশ্নের উত্তর নিয়েই শুরু করতে বলছিলাম, তার মধ্যে 2টা নাম্বার ছিল কি, কত তারিখে শেয়ার কিনছে। আমরা সমন্বয় এসে দেখছিলাম যে এইচ লিমিটেড শেয়ার কিনছে 1লা জুলাইতে। কবে কিনছে? 1 জুলাই। তাহলে এস এর কাছে এই 1লা জুলাইয়ের আগে কত টাকা লাভ লস ছিল? সবগুলো হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা লস। তাহলে এস এর কাছে জানুয়ারি 1 তারিখে তো লস ছিল 1 লক্ষ টাকা, ছিল না? হ্যাঁ। তাহলে এটা ক্যাপিটাল লস। আর কি যাই বলেছিলাম, যদি প্রফিট বা লস থাকে তাহলে সেটা গেল। আর যায় জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড। আমার অঙ্কে কি জেনারেল রিজার্ভ আছে? নাম লেখা আছে জি কিন্তু ভাইয়া। এর ঘরে কোনো টাকা নাই। হ্যাঁ। এস এর ঘরে কোনো টাকা নাই, তার মানে জেনারেল রিজার্ভ নাই। তার মানে আমরা ক্যাপিটাল লস পাচ্ছি 1 লক্ষ টাকা, এটা আগে বসাই। তাহলে এখানে লিখবো লস অন 1/1/2013 1 লক্ষ টাকা। এই যে লিখলাম লস অন 1/1/2013 1 লক্ষ টাকা, কারণ এটা শেয়ার ক্রয়ের আগেই ছিল। আর গতদিন যেটা শিখাইছিলাম, আমাদের এই বছরে কারেন্ট ইয়ার প্রফিট হয়েছে কত টাকা বলেন? কারেন্ট ইয়ার প্রফিট হয়েছে বিশ কত আর হাজার টাকা? টাকা স্যার। 20,000 টাকা, ওই যে উপরে লেখাই আছে। তাহলে এই 20,000 টাকা কয় মাসের প্রফিট? কারেন্ট ইয়ার মানে, 6 মাসের। কারেন্ট ইয়ার মানে কয় মাস? বর্তমান মাসের। কারেন্ট ইয়ার বর্তমান মানে বছর। মাস, মানে কারেন্ট ইয়ার মানে কি? সম্পূর্ণ বর্তমান বছর। বছর, বর্তমান বর্তমান সম্পূর্ণ মাস, বছর। বর্তমান বছর, চলতি বছর।
তাহলে চলতি বছরে 20,000 টাকা প্রফিট, মানে 12 মাসের প্রফিট। কয় মাসের প্রফিট? 12 মাসে। তাহলে এই 12 মাসকে আমি দুই ভাগে ভাগ করতেছি। শেয়ার ক্রয়ের আগে কিছু মাস ছিল, আর শেয়ার ক্রয়ের পরে কিছু মাস ছিল। শেয়ার কিনেছে জুলাইয়ের 1 তারিখে, তাহলে জুলাইয়ের আগে কয় মাস আর জুলাইয়ের পরে কয় মাস? 6 মাস 6 মাস। 6 মাস, 6 মাস, রাইট। তাহলে শেয়ার যেহেতু জুলাইয়ের 1 তারিখে কিনেছে, তাহলে এর আগের যে 6 মাস এটা হচ্ছে ক্যাপিটাল প্রফিটের মধ্যে যাবে, আর পরের যে 6 মাস সেটা হচ্ছে রেভিনিউ প্রফিটের মধ্যে যাবে। তাহলে আগের 6 মাস, ওই যে 20,000 টাকা, আগের 6 মাসে কয় টাকা হবে? তাহলে ওর অর্ধেক হবে নাকি? হ্যাঁ, কারেন্ট ইয়ার 10,000। প্রফিট যেহেতু 20,000 টাকা ছিল, মানে 12 মাসের প্রফিট যেহেতু 20,000 টাকা ছিল, তাহলে 6 মাসের প্রফিট কত হবে? তাই আমি 10,000। এখানে লিখছি, দেখেন, 6/12 অথবা 1/2 অফ দ্য কারেন্ট ইয়ার কারেন্ট। প্রফিট। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট যে 20,000 ছিল তার অর্ধেকটা আমার ক্যাপিটাল প্রফিটের মধ্যে যাবে, আর বাকি অর্ধেকটা যাবে রেভিনিউ প্রফিটের মধ্যে। এই দেখেন 5 নাম্বার, ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট, এদিকে খেয়াল করেন, যে রেভিনিউ প্রফিট সমান সমান হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, লিখছি না? হ্যাঁ ভাইয়া। তাহলে ওই 3 নাম্বার এবং 5 নাম্বারের বিষয়টা একই, শুধু কারেন্ট ইয়ার প্রফিটকে ভেঙে আমি দুই জায়গায় ভাগ করে দিচ্ছি। ওখানে যাচ্ছে ক্যাপিটাল প্রফিটের মধ্যে 10,000, আর রেভিনিউ প্রফিটের মধ্যে বাকি 10,000, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমার এই জায়গাটা 1 লক্ষ টাকা লস ছিল উপরে, আর নিচেরটা আছে প্রফিট। তাহলে লস আর প্রফিট মিলে আমার লসের ব্যালেন্স থাকে না প্রফিটের ব্যালেন্স থাকে? লসের ব্যালেন্স। তাহলে 90,000 টাকা আছে ক্যাপিটাল লস। 90,000 টাকার নাম কি? ক্যাপিটাল লস। এখন এই ক্যাপিটাল লসকে আমি তাদের রেশিও দ্বারা ভাগ করে দিব। শেয়ার অফ এইচ লিমিটেড 90,000 গুণ 3/4, 67,500। আর শেয়ার অফ এস লিমিটেড ইকুয়াল টু 90,000 গুণ 1/4 ইকুয়াল টু 22,500 টাকা। আর ওই যে 5 নাম্বার বলেছিলাম, এই যে রেভিনিউ প্রফিট সমান হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, এই যে 20,000 টাকা তার অর্ধেক দিলে 10,000, এটাকেও আমি দুজনের মধ্যে ভাগ করে দিব। কোন রেশিও দ্বারা? ওই সেম রেশিও দ্বারা, 3:1 দ্বারা। তাহলে 10,000 গুণ 3/4 দিলে 7,500, আর একজন হচ্ছে 10,000 গুণ 1/4 ইকুয়াল টু 2,500 টাকা। তাহলে আমরা 3 এবং 5 পর্যন্ত শিখে গেলাম। এবার 4 নাম্বার, 4 নাম্বারের নাম ছিল ক্যালকুলেশন অফ গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভের সংজ্ঞা কি দিছিলাম? যে এইচ লিমিটেড শেয়ার ক্রয়ের সঙ্গে সঙ্গে যা যা পাবে সব আমি যোগ করব, যোগ করে ক্রয় মূল্য মাইনাস করব। তাহলে শেয়ার ক্রয়ের সঙ্গে সঙ্গে মাত্র দুইটা জিনিস পাই, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল পাই, আর ক্যাপিটাল প্রফিট বা লসের অংশ পাই। তাহলে প্রথমে শেয়ার ক্যাপিটাল, কতগুলো শেয়ার কিনেছিল সে? কতগুলো শেয়ার কিনেছিল? 15 শেয়ার। 1,500 শেয়ার, এক একটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা করে, তাহলে 1500 গুণ 100 দিলে হবে 1.5 লক্ষ টাকা। তাহলে শেয়ার ক্যাপিটাল পেল ভাইয়া 80 লক্ষ টাকা টাকা। বললো। বুঝিনি? 80 টাকা করে না বললো? 80 টাকা করে কিনছে, তাই? হ্যাঁ। কিন্তু এখানে তো 80 টাকা তো ক্রয় মূল্য, এটা তো কস্ট প্রাইস, এটা কি প্রাইস? ও আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া, হ্যাঁ কস্ট প্রাইস। কিন্তু এক একটা শেয়ারের মূল্য শেয়ার ক্যাপিটাল হিসেবে ছিল কত? 100 টাকা করে না? জি ভাইয়া। তাহলে সে 1500 শেয়ার পাইছে, 15 শেয়ারের ক্যাপিটাল কত হবে? 1500 এক গুণ লাখ 100 পঞ্চাশ মানে হাজার 1,50,000 টাকা। এইবার ক্যাপিটাল প্রফিটের যে অংশ পাইছিল, এখানে 67,000 পাইছিল, 67,500 টাকা, এটা কি প্রফিটের অংশ নাকি লসের অংশ? এই ক্যাপিটাল লস। 67,500 এটা প্রফিট নাকি লসের অংশ? লসের অংশ। লস। বিয়োগ করব লেস ক্যাপিটাল লস 67,500 টাকা, থাকে 82,500 টাকা। এইবার আমি ক্রয় মূল্য মাইনাস, কোন ক্রয় মূল্য? ওই যে 80 টাকা করে কিনেছিল না, ওইখানে কয় টাকা দিয়ে কিনেছিল? কয় টাকা দিয়ে কিনেছিল? এক 80 লক্ষ টাকা বিশ দিয়ে। হাজার টাকা দিয়ে। কয় টাকা দিয়ে কিনছিল? 1,20,000। তাহলে আমাকে এখন বলেন, যে আমি যখন কিনলাম তখন মোট সুবিধা পাইছি 82,500 টাকার, আর আমি সেই শেয়ারগুলো কিনছি 1,20,000 টাকা দিয়ে, 37,500 টাকা বেশি দিয়ে কিনছি না? হ্যাঁ। তা বেশি দিয়ে যেটা কেনা ওইটার নাম গুডউইল, ওটার নাম কি? গুড। কি বলেছিলাম? ক্রয় মূল্য বড় হলে গুডউইল, আর ছোট হলে ক্যাপিটাল রিজার্ভ, তাই তো? জি ভাইয়া। দীপক ভাই বুঝতে পারতেছেন? দীপক হ্যাঁ ভাই স্যার। বুঝতে পারতেছেন তাই তো? ওকে,
ছয় নম্বর হ্যাঁ আর স্যার। কে নাম কি ছিল? ছিল হচ্ছে ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্টে শুধুমাত্র সিম্পল একটা জিনিসই যাবে, এস সংক্রান্ত যা যা প্রফিট লস আছে সেইগুলো সব এক জায়গায় যাবে। তাহলে এস এর ক্যাপিটাল ছিল কত? ওই ওই কাছে যে 500 শেয়ার অবশিষ্ট ছিল, সে 500 গুণ 100 দিলে হবে 50,000 টাকা। আর ক্যাপিটাল লসের অংশ পাইছিল 22,500, এটা মাইনাস করব। আর রেভিনিউ প্রফিটের অংশ পাইছিল 2,500 টাকা, এই যে 5 নম্বরে 2,500 টাকা পাইছিল। তাহলে এই 2,500 যোগ করব, তাহলে হবে কত? 30,000 টাকা। কত টাকা হবে? 30,000। এখন এই 30,000 কি মাইনরিটি ইন্টারেস্ট, তাই তো? জি ভাইয়া। মাইনরিটি ইন্টারেস্ট কোন দিকে বসে? ব্যালেন্স শিটের বাই পাশে বসে, তাই তো? আর এই গুডউইল কোন দিকে বসে? অ্যাসেট পাশে। অ্যাসেট পাশে। এবার ওয়ার্কিং 7 এর নাম কি? ক্যালকুলেশন অফ আনরিয়ালাইজ প্রফিট। কি নাম? কি নাম? আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট কি বলেছিলাম? এইস এবং এস এর মধ্যে এখন পণ্য ক্রয় বিক্রয় হবে। তাহলে যে কোনো একজন পণ্য বিক্রি করবে আর একজন কিনবে। তাহলে এইটা আমি এইভাবে বুঝাইছিলাম যে মনে করেন এইস 300 টাকার পণ্য এস এর কাছে 500 টাকা দিয়ে বিক্রি করছে। তাহলে লাভ হলো কত? বলেন। 200 টাকা। 200 টাকা। এইস 300 টাকার পণ্য 500 টাকায় বিক্রি করছে। তাহলে এইস লাভ করলো 200 টাকা। এখন এই যে 200 টাকা এখনই পাবে না, এই যে লাভটা হয়েছে লাভের টাকা এখনই পাবে না। পাবে কখন? যখন এস ওই যে 500 টাকা দিয়ে পণ্য কিনলো, কেনার পরে সেটা আবার বাইরে বিক্রি যদি করে, তাহলে এই লাভের টাকাটা পাবে। আর যদি বাইরে বিক্রি করতে না পারে তাহলে লাভের টাকা পাবে না। পাবে না। তাহলে এইখানে কত মনে করেন যদি পণ্যটা যদি অর্ধেক বিক্রি করে দেয়, বা যদি মনে করেন যে 4 ভাগের 3 ভাগ বিক্রি করে দিছে, তাহলে ওই যে 200 টাকা লাভ বলছিলেন ওই 4 ভাগের 3 ভাগ আদায় করে ফেলছে। তাহলে আদায় করতে পারবে না কতটুক? যতটুক পণ্য অবিকৃত আছে, টোটাল লাভের ততটুকুই আনরিয়ালাইজ। পণ্যের 4 ভাগের 1 ভাগ যদি অবিকৃত থাকে, তাহলে লাভের 4 ভাগের 1 ভাগ হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট। ঠিক আছে? তাহলে এই জি ভাইয়া। কথাটা আমাদের ব্যালেন্স সমন্বয়তে বলে দেয় যে কে কতটুক পণ্য বিক্রি করছে, কার কাছে বিক্রি করছে। সমন্বয়। সমন্বয় খেয়াল করেন এখান থেকে, এই যে ট্রেড ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইনক্লুড 10,000 টাকা গুডস সাপ্লাইড বাই এইস লিমিটেড। এই পর্যন্ত যদি বলি আমরা, ট্রেড ক্রেডিটর্স মানে কি? ওই যে সানডি ক্রেডিটর যাকে আমরা বলতেছি সেইটা। এখন এই সানডি ক্রেডিটর অফ এস, এস এর সানডি ক্রেডিটরের মধ্যে 10,000 টাকা অন্তর্ভুক্ত করা আছে, যেটা এইস এর কাছ থেকে বাকিতে পণ্য কেনার কারণে। তাহলে এখন আমাকে বলেন, এই যে সানডি ক্রেডিটরের মধ্যে অন্তর্ভুক্ত এস এর, তাহলে এটা এইস এর কোথায় অন্তর্ভুক্ত? সানডি ডেটর্স এর মধ্যে। কার মধ্যে? সানডে ডেটর্স এর মধ্যে। তাহলে এই জিনিসটা আমরা যখন ব্যালেন্স শিট করব তখন আইসিটি করে দুই পাশ থেকে মাইনাস করব কত টাকা? 10,000। 10,000 টাকা। কিন্তু এই জিনিসটা না বললে আমরা মাইনাস করতাম না। ঠিক আছে? এখন কি বলছে তারপরে একটু যায়, তারপর বলছে ওয়ান হুইজ, যার মধ্যে এইস লিমিটেড মেড এ প্রফিট 25,000 টাকা, 2500 টাকা। এই যে 10,000 টাকা, এর মধ্যে এইস ক টাকা লাভ করছিল? 2500। তাহলে এইস কিন্তু পণ্য বিক্রি করছে এস এর কাছে, বিক্রি করে কয় টাকা লাভ করছে? 2500 টাকা লাভ করছে। এখন বলতেছে এই যে 2500 টাকা লাভ, এর আনরিয়ালাইজ কটুক, পণ্য কটুক অবিকৃত আছে সেটা দেখতে হবে। এখানে কিন্তু প্রফিটটা বের করে দেওয়া আছে, কিন্তু এখন বলছে কি 40% অফ দ্য গুডস আর স্টিল ইন স্টক অন ডিসেম্বর 31, 2013। ওই যে পণ্যটা 10,000 টাকার পণ্য একে অপরের কাছে বিক্রি করছে, এই পণ্যের কতটুক এখনো স্টকের মধ্যে রয়ে গেছে? 40%। 40%, মানে 60% বিক্রি হয়ে গেছে। তাহলে বলেন এই যে লাভ হলো 2,500, এর কতটুক আনরিয়ালাইজ? যতটুক 40% আনরিয়াল। অবিকৃত, রাইট, যতটুক অবিকৃত প্রফিটের ততটুকু আনরিয়ালাইজ। তার মানে এই যে 2500 টাকা প্রফিট, এর 40% আনরিয়ালাইজ। ঠিক আছে? জি ভাইয়া।
তাহলে আমরা চলে যাব 7 নম্বর ওয়ার্কিং এ, ক্যালকুলেশন অফ আনরিয়ালাইজ প্রফিট। এই যে আনরিয়ালাইজ প্রফিট হচ্ছে 2500 গুণ 40% ইকুয়াল টু 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। ওকে। ওয়ার্কিং এইট, ক্যালকুলেশন অফ পিএল অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড। পিএল অ্যাকাউন্ট মানে কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এস এর প্রফিট আর লস গুলো সব এখানে যাবে। তিনটা জিনিস মুখস্থ যাই বলছিলাম, সর্বপ্রথম ব্যালেন্স শিটে একটা প্রফিট এই সেল লেখা থাকে সেইটা যাবে, রেভিনিউ প্রফিটের যে অংশটা পাইছে সেইটা যাবে, আর আনরিয়ালাইজ প্রফিটটা মাইনাস হবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে একটু চাই, আর দায় পাশে একটু যাই, দেখি এইচ এর ঘরে ক টাকা লাভ লস আছে। এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 70,000 টাকা আছে। কত টাকা আছে? 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকা প্রথমে লিখবো আমি। তাহলে প্রফিট শোড অথবা শোন ইন ব্যালেন্স শিট, প্রথমে লিখবো 70,000 টাকা, এই যে লিখলাম। এরপরে রেভিনিউ প্রফিটের অংশ পাইছিল কত? এই যে 7,500 টাকা। কত টাকা পাইছিল? কত পাইছিল? 7,500। তাহলে এই 7,500 টাকা 7,500। আমি যোগ করলে হবে 77,500 টাকা। এবার এখান থেকে আমি আনরিয়েলাইজ প্রফিট মাইনাস করবো। আনরিয়েলাইজ প্রফিট হচ্ছে ওয়ার্কিং 7-এ 1,000 টাকা, এটা মাইনাস করলে 76,500 টাকা। এই হলো আমার 8টা ওয়ার্কিং। এখন আমি ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটটা ইজি বিষয়, একদমই ইজি। কি বলেছিলাম আমরা? প্রশ্নে দেখতে পাচ্ছি যে এইচ এবং এস এর আলাদা আলাদা ব্যালেন্স শিটে টাকার কলাম দেওয়া আছে। এই যে এইচ এর জন্য একটা টাকার কলাম, এস এর জন্য একটা টাকার কলাম, এস এর দিকেও এরকম, লাইবিলিটি দিকেও এরকম। কিন্তু আমরা এখন নতুন করে একটা ব্যালেন্স শিট করব যার নাম হচ্ছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট। সেই ব্যালেন্স শিটে আমরা কোনোটা এরকম আলাদা দেখাবো না, একটা টাকার কলামের আন্ডারে সব কিছু নিয়ে আসবো। এবং ঠিক তখন আমরা কি করব? এই ব্যালেন্স শিট থেকে যে এন্ট্রিগুলো একবার চলে গেছে সেটা আর যাবে না, যেগুলো যায় নাই সেটা যাবে। এটা হচ্ছে বেসিক কথা। তাহলে আমরা যদি পড়ি এক এক করে, মনে করেন শেয়ার ক্যাপিটাল, এটা কি চলে গেছে না, নাকি না? ভালো করে বলেন। এই যে শেয়ার ক্যাপিটাল 4 লাখ আর 2 লাখ চলে গেছে না যায়নি ওয়ার্কিং এর মধ্যে? যায়নি। যায় নাই। আচ্ছা শিওর? বলেন বলেন। স্যার, জি 4 লাখটা ভাইয়া। যায় নাই। 4 লাখ 4 যায়নি, লাখ। 2 লাখ চলে গেছে। 2 লাখ যে এস এর যে শেয়ার ক্যাপিটাল, এইটা শেয়ার বের করলাম না, এইটা আবার ওয়ার্কিং 6 এবং 4-এ ভাগ করে দিলাম না? জি ভাইয়া। রাইট। তাহলে 4 লাখ যায়নি, তাহলে আমি প্রথমে ব্যালেন্স শিটে 4 লাখ টাকা বসাবো। তাহলে খেয়াল করেন, প্রথমে আমি ব্যালেন্স শিটটাই, আমি ছককে যেহেতু নাই, একটা ব্যালেন্স শিটের ছক কাটা যায়। আচ্ছা দীপক, বোঝা যাচ্ছে অঙ্ক? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হচ্ছে ব্যালেন্স শিট। প্রথমে শেয়ার ক্যাপিটাল দিয়ে এইচ এর ঘরে এখানে আমি 4 লাখ বসাবো, তাই তো? তারপরে আমরা চলে যাই, আর কি কি আছে, যেহেতু ওইখান থেকে নিয়ে আসছি আমরা এই তথ্যগুলো বসাবো। দেখেন এখানে জেনারেল রিজার্ভ ছিল এইচ এর ঘরে 80,000 টাকা, কিন্তু এস এর ঘরে কোনো টাকা ছিল না, মানে এটাই যাবে, তাই তো? জি ভাইয়া। জেনারেল রিজার্ভ 80,000 টাকা যাবে, তাহলে আমি দিই জেনারেল রিজার্ভ 80,000 টাকা। এসে ব্যালেন্স শিট জেনারেল রিজার্ভ লিখবো, এখানে জেনারেল রিজার্ভ 80,000 টাকা। 80। ঠিক আছে? জি ভাইয়া। তারপরে কি আছে? প্রফিট অ্যান্ড লস এটা চলে গেছে। তারপরে দেখেন প্রফিট অ্যান্ড লস চলে গেছে, ট্রেড ক্রেডিটর যায় নাই, আর সানডে ডিবেঞ্চারও যায় নাই, দুটোই দিলাম। তাহলে দুটোই, ট্রেড ক্রেডিটরসে 1,10,000 টাকা বসবে ইনার কলামে, আর ডিবেঞ্চার বসবে 1 লক্ষ টাকা। ওকে, যেটা যায় না সেটা দিতে হবে আমাকে।
বসালাম ট্রেড ক্রেডিটর্স, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে কি দেবো, এইচ প্লাস এস, তাই তো? এখানে 1,10,০০০ টাকা দিব, 1,10,০০০ টাকা দিব। আর এই যে ডিবেঞ্চার ছিল, এখানে আমি শুধুমাত্র কার ঘরে ছিল এটা, এস এর ঘরে না এস এর ঘরে? এসের ঘরে। এস এর ঘরে, তাই তো? আচ্ছা দেখা যাক, না হ্যাঁ। থাকলে পরে চেঞ্জ করে দেওয়া যাবে না। এখন এই টাকাটা ছিল 1,00,000 টাকা, এটাও ইনার কলামে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন আমরা বাকি এন্ট্রিগুলো দেখবো যে আর কি আছে। চলে যাই সেখানে। দেখেন দাই Asset। পাশে কিন্তু আর কিছু ছিল না। এবার অ্যাসেট দিকে প্রথমে ফিক্সড অ্যাসেট ছিল 2.5 লক্ষ আর 1.5 লক্ষ, মানে 4 লক্ষ টাকা। আর স্টক ইন ট্রেড ছিল কত, 70,000 আর 10,000, 1,10,000, 70,000, 40,000, 1,10,000। তাহলে প্রথমে বসাই ফিক্সড অ্যাসেট, তাই তো? নিয়ে আসতে হবে। ওকে, এই দুটো আমি নিয়ে আসি। ফিক্সড অ্যাসেট, দেখেন ফিক্সড অ্যাসেট, এখানে আমি এইচ প্লাস এস দিব 4 লক্ষ টাকা, দুটো মিলে, তাই তো? আর স্টক জি ইন ভাইয়া। ট্রেড এইটা এইচ প্লাস এস দিব, দুটো মিলে 1,10,000 টাকা ইনার কলামে রাখবো, ঠিক আছে তো? জি ভাইয়া। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে 6% ডিবেঞ্চার ও ডেপ্টর্স আর 6% ডিবেঞ্চার, এই দুটো। আর নিচে দেখেন জি। ক্যাশ অ্যাট ব্যাংক, এই দুটো, এই তিনটা, তো তাহলে আগে এইটা নিয়ে আসি, এই দুটো নিয়ে আসি। ডেপ্টর্স 50-50 আর ডিবেঞ্চার 60,000 এইসের ঘরে। শিট, কপি করি নাই, শুধু মার্ক করছি। ওকে, দেখেন এখানে স্টকের এক লাইন ফাঁকা দিব, ডেপ্টর্সও ফাঁকা দিব। তাহলে ডেপ্টর্স কত কত ছিল? 50-50। হ্যাঁ, এইচ প্লাস এস দিয়ে 50-50, মানে 1 লক্ষ টাকা। আর ডিবেঞ্চার ছিল এইচ এর ঘরে, তাই তো? এইচ এর ঘরে ছিল জি। 60,000 টাকা। টাকা। ওকে, টাইম কিন্তু 1 মিনিটের কম আছে, সো শেষ হয়ে গেলে একজন লিঙ্ক দিয়ে একটু দেখাই দিবানে। এখন দেখেন আরেকটা ছিল ক্যাশ অ্যাট ব্যাংক, আরেকটা ছিল ক্যাশ অ্যাট ব্যাংক, আর বাকি দুটো দেখেন এইচ অ্যাকোয়ার্ড শেয়ার আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চলে গেছে। তাহলে 70,000 আর 90,000, ক্যাশ অ্যাট ব্যাংক 70,000 আর 90,000, মানে 70,000, 20,000 আর কি, হ্যাঁ হ্যাঁ। 90,000। এই এইগুলো ইনার কলামে। এখন আমরা